নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর সমুদ্র হৃদয়। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। জীবনের প্রথম আঘাত, প্রথম চৈতন্য। মর্মান্তিক বেদনায় সুলেখা স্তব্ধ হয়ে গিয়েছিল। বৈরাগ্য এসেছিল জীবনে। কতদিন পর্যন্ত কারোর সঙ্গে কথা বলতে পারেনি সে, কারোর সঙ্গে খেলতে পারেনি, হাসতে পারেনি। কতদিন খায়নি, কতদিন ঘুমোয়নি, কতদিন সেই অলৌকিক ভয়ের চেতনায় মাকে আঁকড়ে, বাবাকে আঁকড়ে মুখ ঢেকে রাত কাটিয়েছে, যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল উঁচু থেকে। মাথা ফেটে গেল, দেহ ছিঁড়ে গেল, বুক ভেঙে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল অন্ত্রী তন্ত্রী হৃৎপিণ্ড। সুলেখা জানল, যারা আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, ভালোবাসছে, বকছে, তারা কেউ থাকবে না। তারা সব না থাকার জন্যই এসেছে সংসারে। ঠিক দাদুর মতো করেই একদিন চলে যাবে তারা। নিতান্ত অপরিচিতের মতো চলে যাবে। যাবার সময় একবার মুখ ফিরিয়েও দেখবে না, একটা বিদায় পর্যন্ত নেবে না। কারোর সুখ, দুঃখ, বেদনা, আনন্দ আর কিছুতেই কিছু এসে যাবে না তার। দাদু যে কি পরিমাণ হৃদয়হীনের মতো ব্যবহার করেছিলেন তার কোনো তুলনা খুঁজে পায়নি সুলেখা। কত অভিমান করল, প্রাণপণ আর্তনাদে কতবার ডাকল, তবু দাদু ফিরে তাকালেন না। ছোট হাতে গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে কত মুখ ঘষল, জামাটাই শুধু ভিজে গেল চোখের জলে। এতটুকু নড়লেন না দাদু। কেবল কতকগুলো লোক জোর করে তুলে দিল তাকে। তারপর দাদুকে সাজিয়ে গুছিয়ে খাটে শুইয়ে কাঁধে করে নিয়ে গেল কোথায়। নিষ্ঠুর, নিষ্ঠুর। খাট ধরে ঝুলে পড়েছিল সে। শক্ত হাতে নামিয়ে দিল একজন। আর তারপর কি হলো? তারপর কিছুই হলো না। একটা ঝড় বয়ে গেল শুধু, আর এক পশলা বৃষ্টি। আবার হেসে উঠল রোদ। আবার জীবনযাপনের তাগিদ, বেঁচে থাকার প্রয়াস। সংসারের চাকা তেমনি ঘুরতে লাগলো আপন বেগে। টেলিগ্রাম পেয়ে বাবা ছুটে এলেন, জ্যাঠামশাই এলেন, জ্যাঠাইমা এলেন, এলেন পিসিরা। আরও যে কত কেউ এলো শোক দেখাতে, শোক জানাতে, ইয়ত্তা নেই তার। বড় খাটটায় যেখানে দাদু ঘুমোতেন, দাদুর বালিশে মাথা রেখে মরার মতো পড়ে রইলেন ঠাকুমা। দোতলার ছাদের ওপর ছোট্ট চিলেকুঠির গায়ে ঠেসান দিয়ে আকাশে তাকিয়ে রইল সুলেখা। সুলেখার মা সুষমা দেবী কপাল অবধি ঘোমটা টেনে দিন রাত ব্যস্ত হয়ে রইলেন অতগুলো অভ্যাগতের পরিচর্যায়। জ্যাঠাইমা সময় অসময় লোক দেখলেই গলা ফাটিয়ে কান্নার রোল তুলতে লাগলেন। পিসিরা দুদিন ধরে বসে রইলেন ঠাকুমার মাথার কাছে। জ্যাঠামশাই হিসাব নিকাশে ব্যস্ত হয়ে উঠলেন। জ্যাঠামশাইয়ের ছেলেমেয়েরা কে কোথায় রইল কে জানে। বাবা নিজেকে নিজের ঘরে আবদ্ধ করলেন। হাতে একটা বই রইল, মনটার খবর কেউ জানল না। যেন একটা উৎসব লেগেছে বাড়িতে। কেন এরা এসেছে? কি চায়? কি দরকার এদের? মনে মনে ভাবে সুলেখা। মনে মনে নির্জনতা খোঁজে। খাওয়া দাওয়া, হাঁক ডাক, হাসি, গল্প কিছুরই তো অভাব নেই। বরং দাদু থাকতে যেটুকু আড়াল ছিল সেটুকু ভেঙেছে। তবে কি এরা সেই সুখ ভোগ করতেই এসেছে এখানে? দাদুর অভাবে যে পৃথিবীটা অন্ধকার লাগছে, বিস্বাদ লাগছে, মরে যেতে ইচ্ছে করছে, তা কি ওরা একটুও বুঝতে পারছে না? শুনশান দুপুরে বসে বসে শুধু এই কথা ভাবলে সুলেখা। নিঝুম রাত্রিরে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে চোখের জলে তার বালিশ ভিজে যায়। মুখ চেপে সে ছোট ছোট করে ডাকে, দাদু, দাদু। হঠাৎ একটা ভয়ঙ্কর ভয় শরীরটা কাঠ হয়ে যায়। এরপরেই কলকাতা চলে এসেছিল সুলেখারা।
সুলেখা নিজে, তার মা, তার বাবা। কলকাতার কোনো এক সওদাগরি আপিসে ভালো চাকরি পেয়েছিলেন সুপ্রকাশবাবু। ঠাকুমা ভীষণ কাঁদলেন আসবার সময়, আর ঠাকুরমার জন্য সেও কাঁদল ফুঁপিয়ে ফুঁপিয়ে। সুপ্রকাশবাবু চেয়েছিলেন ঠাকুমাকে নিয়ে আসতে। ঠাকুমার সদ্য শোকার্ত হৃদয় সায় দিল না ওই বাড়ি ছেড়ে আসতে। কাঁদল একটু আধটু সকলেই। ভাই বোনেরা দাঁড়িয়ে রইল সজল নয়নে। জ্যাঠাইমা চোখ ঘষলেন, পিসিরা আদর করল, আত্মীয় পরিজনরা ঘিরে দাঁড়ালো। জিনিসপত্র দেখে শুনে তুলে দিতে দিতে জ্যাঠামশাইও মুখ ফিরিয়ে সকলের অলক্ষ্যে চোখ মুছে নিলেন একবার। ছবি আসে, ছবি যায়, কে দেখায় কেউ জানে না। যে ছবি চলে যায় তারও যেমন কোনো পুনরাবৃত্তি নেই জীবনে, যে ছবি আসে তাও তেমনি অলঙ্ঘ, কোনো প্রতিবন্ধক নেই তার। ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই সেখানে, একেবারে এক নায়কত্বের অধীন। যদিও নাটকটি অলক্ষ্য, অদৃশ্য। ভালো হোক মন্দ হোক তাই মাথা পেতে মেনে নিতে হবে তোমাকে। তা নইলে সুলেখার এই জীবনের ছবিটাই কি ভাবতে পেরেছিল সে, না নিতে চেয়েছিল? নাকি তার বাবা সুপ্রকাশবাবুর মৃত্যুর ছবিটাই কেউ ভাবতে পেরেছিল আগের মুহূর্ত পর্যন্ত? ঠিক দাদুর মতো করেই হঠাৎ একদিন মারা গেলেন তিনি। ঠিক দাদুর মতোই চুপে চুপে, স্বার্থপরের মতো, কারোর কাছে বিদায় না নিয়ে, না দিয়ে। সেদিন সুলেখার জন্মদিন ছিল, 12 বছরের জন্মদিন। সারা দিন হইচই তাই নিয়ে। কলকাতা আসবার পরে 2টি ভাই জন্মেছিল সুলেখার। 3 ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেরিয়ে দরাজ হাতে জিনিসপত্র কিনলেন সেদিন। ফ্রক পরা সুলেখার শাড়ি হলো, তার সঙ্গে মিলিয়ে ব্লাউজ, পেটিকোট, আরো কত কি। ভাইদের ধুতি হলো। দিদির জন্মদিনে কি তারা প্যান্ট পরবে? ছি! আর যিনি মা, তিনিই তো সব। তার জন্য নতুন শাড়ি তো সর্বাগ্রে। 58 টাকা দিয়ে লাল পাড় কড়িয়াল শাড়ি কেনা হলো। মা তো লজ্জায় লাল। লজ্জায় অবশ্য তিনি সবসময় লাল। মুখ তুলে কথা বলতেও 7 বার দ্বিধা। কে কি মনে করবে, কার কি অসুবিধে হবে, এই তাঁর সারাদিনের চিন্তা। নিজের জন্য মনে মনেও কিছু ভাবেন না তিনি। তাঁর আবার আলাদা অস্তিত্ব কি? সকলের সব মিটলেই তবে তো তার নিজের কথা। মার এই স্বভাব, এই স্বভাবের জন্য কষ্টও পেয়েছেন তিনি। বউদশা তো কোনোদিন ঘোচেনি শ্বশুরবাড়িতে। নিঃশব্দে সকলের মন জুগিয়েছেন, সারা দিন খেটেছেন, সারা দিন তটস্থ হয়ে থেকেছেন। কোথায় কার ডাক পড়ল, আত্মীয় স্বজন সবাই খাটিয়েছে তাকে। জ্যাঠাইমা বসে থেকেছেন পায়ে পা দিয়ে। ঠাকুমা অবশ্য মাঝে মাঝে রাগ করেছেন তাই নিয়ে, কিন্তু রাগ করলে কি হবে? মা নিজেই তো সব করেন সেধে যেচে। আর এই জন্যই চাকরি হওয়া মাত্র বাবা মাকে সঙ্গে করে নিয়ে এলেন, রেখে এলেন না। তা নইলে পারিবারিক কর্তব্যের দিক থেকে তখনকার নিয়ম অনুযায়ী দাদুর মৃত্যুর পর অন্তত মাস 2 ওখানে থাকা উচিত ছিল মার। ঠাকুমা নিজেও সেই ইচ্ছেই প্রকাশ করেছিলেন। বাবা চোখ বুজে পিঠ ফিরিয়ে এড়িয়ে গেছেন সব মন্তব্য। তিনি জানেন তাঁর স্ত্রী বড় অসহায়, বড় দুর্বল, বড় ভীরু, আর বড় ভালো মানুষ। তিনি চাননি নিজের কাজ ছাড়া আর কোথাও রাখতে। সব সময় সস্নেহে আগলে রেখেছেন তাকে। দুপুরে খাওয়া দাওয়া হলো। মাংস হলো, পায়েস হলো, সুগন্ধি চালের পোলাও হলো। সবাই নতুন কাপড় পরে খেতে বসলো পরম আনন্দে। সুলেখার হাত দিয়ে সুলেখার মা একখানা জরিপার ধুতি কিনিয়ে এনে দিলেন স্বামীকে। মহা খুশি সুপ্রকাশবাবু। একেবারে সারাদিনের প্রোগ্রাম করে ফেললেন খুশির চোটে। সিনেমার টিকিট কেটে আনলেন সকলের। বিকেলের শোতে সিনেমা দেখে রাত্রিরে কোনো রেস্তোরাঁয় খেয়ে তবে বাড়ি ফেরা। অতিশয় একটি সুখের দিন, সবচেয়ে সুখের দিন। রাত করে বাড়ি ফিরে সেই সুখের জাবর কাটতে লাগলো সবাই। 12টা বাজল, তবু ঘুম নেই কারো চোখে। আলো নিবিয়ে শুয়ে শুয়ে গল্প। এদিকে দক্ষিণের জানালা ঘেঁষে সুপ্রকাশবাবু শুয়েছেন, পাশে সুলেখা। গল্প করবার লোভে সেদিন বাবার সঙ্গে শুয়েছে সে। উল্টো দিকের খাটে মা শুয়েছেন 2 ছেলে নিয়ে, বাবু
আর ছোটু। দুই খাটে কথা বলা বলি চলছে, প্রথমে ঘন ঘন, তারপর ধীর লয়ে, তন্দ্রার ঝোঁকে ঝোঁকে। রাত্রিরের টুপটাপ শিশিরের শব্দের মতো একটা কথার পৃষ্ঠে আর একটা কথা। তারপর কখন ঝিমিয়ে এসেছে, কখন কে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল সুলেখার, আর ঘুম ভেঙেই একটা অশরীরী ভয়ে ঘাম ছুটে গেল। আবার আবার এসেছে, আবার টের পেল সুলেখা সেই অদৃশ্য মানুষের অস্তিত্বহীন উপস্থিতি। সামনে পিছনে ডাইনে বাঁয়ে কোনো দিকে ফাঁক নেই, কোনো দিকে পালাবার রাস্তা নেই। একটা সর্ষে পরিমাণ রন্ধ্র পর্যন্ত নেই তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার। অন্ধকার ঘরে একা জেগে শরীরের লোমগুলি তার খাড়া হয়ে উঠল। দাদুর মৃত্যুদিনে অনভিজ্ঞ ছিল সে, এখন তো সে সব জানে, সব বোঝে। এই অদৃশ্য শক্তির টান তো সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারে। ঠিক সেই অনুভূতি, সেই সন্ধ্যার সেই যন্ত্রণাময় চেতনা। কেঁপে উঠে ভয়ে দুহাতে গলা জড়িয়ে ধরল বাবার। বিদ্যুৎ স্পৃষ্টের মতো মুহূর্তে ছিটকে সরে এলো হাত। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। পৃথিবীতে সেই ঠান্ডার কোনো ব্যাখ্যা জানে না কেউ। হাতটা টন টন করে উঠল, বুকের হাড় পাঁজরা গুঁড়ো হয়ে গেল। অস্ফুটে বাবা বলে ডেকে উঠল এবার। তারপর আর মনে নেই। বছর 2 আগে ঠাকুমা মারা গিয়েছিলেন। জ্ঞান হারাবার আগে যেন ঠাকুমাকে জানালায় দাঁড়িয়ে বাবাকে ছোট ছেলের মতো কোলে তুলে নিতে দেখল। আর তারপর আবার নবাবগঞ্জ, আবার আর এক ছবি। শৈশবের স্মৃতিঘেরা আম জাম কাঁঠাল কলা বাগানের ছায়ায় দাদুর বাড়ির সবুজ শ্যাওলা, পুরনো দিনের গন্ধ ছড়ানো গন্ধ জড়ানো মমতা, নির্জন নীরব। কলকাতার কোলাহলময় জীবনের পরে প্রায় নিষ্প্রাণ, নির্জীব। তা হোক, এই ভালো। বাবা যেখানে নেই সেখানে কোলাহলের কোনো মানে হয় না। চোখ জ্বালা করে। সুলেখার জীবনের অত বড় একটা অংশ যেখানে খসে গেল, সেখানে আবার কলরোল কিসের? কলকাতা থেকে আসবার সময় যত কষ্ট হয়েছিল, একের পর এক জিনিসপত্রগুলো বিক্রি করে ফেলতে দেখে যত যন্ত্রণা হয়েছিল, নবাবগঞ্জের শান্ত পরিবেশে এসে তেমনি ঠান্ডা হয়ে গিয়েছিল মনটা। জ্যাঠামশাই ভালো ব্যবহার করেছিলেন, জ্যাঠাইমা আদর করেছিলেন, ভাই বোনেরা খুশি হয়েছিল। শোকের আগুনটা প্রশমিত হয়েছিল একটু। ক্ষণিক, একেবারেই ক্ষণিক। তারপরেই সুলেখা টের পেল পুরনো দিনের সঙ্গে নতুন দিনের কোনো মিল নেই। পুরনো ছবি পোকায় কেটেছে, নতুন ছবিতে রং নেই। দাদু ছিলেন, দাদু নেই। ঠাকুমা ছিলেন, ঠাকুমা নেই। এমনকি আজন্মের পুরনো চাকর গোবিন্দদা পর্যন্ত নেই। ভুলু কুকুরটা বুড়ো হয়ে ঘেউ হয়ে গেছে, সবাই দূর দূর করত। মতি গাড়োয়ানের ছোট ছেলেটা ঘাস কাটতে এসে গান করত, খেলা করত, পুকুরের জলে ভাঙা হাড়ির টুকরো দিয়ে ব্যাঙ ভাসাত। সে মরে গেছে। বুড়ো মালি বনমালিদা কাজ ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। তার কালো পাথরের মতো 8 মাসের মোটা ছেলেটাকে কত কোলে নিত সুলেখা। আরও যে কত কিছু ছিল, কত কিছু নেই, তার হিসেবও নেই। ছোট সুলেখার যত কিছু মনোমতো ছিল, কিছুই তার অবশিষ্ট নেই এই বাড়িতে। এমনকি ঘরগুলো পর্যন্ত ওলটপালট করা হয়ে গেছে। পূবের বড় ঘরে, যে ঘরে দাদু ঠাকুমা থাকতেন, সেখানে এখন জ্যাঠামশাই জ্যাঠাইমা থাকেন। কিন্তু দাদু ঠাকুমার মতো করে সাজানো নেই সে ঘর। মস্ত একটা খাটে ঘুমোতেন তাঁরা, সে খাটটা নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর খাট, সুন্দর শয্যা, কত ভালোবাসা, ভালো লাগার উজ্জ্বল প্রতীক। সে খাটে দাদু আর ঠাকুমার মাঝখানে শুয়ে কতদিন ঘুমিয়েছে সুলেখা। কত সুখ স্বপ্ন দেখেছে, কত গল্প শুনেছে ঠাকুরমার মুখে, কত গল্প বুনেছে মনে মনে। গরমের দিনে দাদু তালপাতার পাখার বাতাসে ঠান্ডা করে রেখেছেন তাকে, শীতের দিনে বুকের উত্তাপে উষ্ণ রেখেছেন। ঠাকুমা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করেছেন, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারেতে আইনু, বৃথা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। টান টান করে বিছানা পাততেন ঠাকুমা। মা পেতে দিতে চাইতেন, ঠাকুমা দিতেন না। ওটা তার নিজের হাতে করা চাই। সুলেখা ছোট ছোট হাতে সাহায্য করত, এদিকে ধরত তো
ওদিকে সরত, ওদিকে ধরত তো এদিকে সরত। আর অপটু অক্ষম চেষ্টা দেখে ঠাকুরমার কি হাসি, যেন এর চেয়ে আহ্লাদের কিছু আর নেই বিশ্ব সংসারে। আর খাটটা কি প্রকাণ্ড ছিল, কি শক্ত আর কি বলিষ্ঠ। পায়া এত মোটা যে দু হাতে জড়ানো যেত না। অনেক দিন চেষ্টা করে দেখেছে সুলেখা। গোল গোল থাম ছিল চারদিকে, তার ভেতর থেকে 4টে ডান্ডা কর্ক স্ক্রুর মতো পাকিয়ে পাকিয়ে 4টে 6 ফুট লম্বা সৈনিকের মতো উঠে গেছে উপরে। সেখানে বুড়ো নখের ভর দিয়ে উঁচু হয়ে মশারি টাঙাতেন ঠাকুমা। মাঝ রাত্রিরে উঠে আবার লণ্ঠন ভেতরে নিয়ে কোনো কোনো দিন মশা মারতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। 2 হাতে চটপট শব্দ হতো, সুলেখার ভালো লাগতো দেখতে। সেও উড়ন্ত মশাকে বাগে আনবার চেষ্টায় ছুটোছুটি করত বিছানাময়, বালিশ টালিশ মারিয়ে একাকার। দাদু ছোট্ট সুলেখাকে কোলে করে তুলে নিতেন খাটে, তা নইলে সে উঠতে পারত না, এত উঁচু ছিল খাটটা। খাটের তলায় একটা প্রমাণ মানুষ বোধহয় বসে থাকতে পারত মাথা উঁচু করে। ভুরুক ভুরুক তামাক টানতে টানতে দাদু অরুণ বরুণ কিরণমালার গল্প বলতেন, নয়তো 7 রাজার ধন 1 মানিকের। জ্যাঠাইমার বড় মেয়ে পুনিদি বললেন, বাবা, তুই আবার সেই বিকট আলিশান খাটটার কথা জিজ্ঞেস করছিস? জঘন্য একটা পদার্থ। মা ওটাকে কবে বেচে দিয়েছেন, এখন ওটাতে দয়াল ভুইমালি শুচ্ছে তার বউ ছেলে নিয়ে। বেচে দিয়েছেন? 2 চোখে যেন মেঘ ঘনিয়ে এলো সুলেখার। পুনি ঠোঁট বাঁকিয়ে বলল, বেচেছি, ঘরটা একেবারে জুড়ে ছিল। কি পছন্দই ছিল বাপু আগেকার দিনের লোকেদের। মা গো, ওটা নাকি আবার দাদুর বিয়ের খাট ছিল। হতাশায় ডুবে গেল সুলেখা, চোখ ছলছলে হয়ে উঠল। দাদু ঠাকুমাকে তবে এ বাড়ি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে ওরা? তা দিয়েছে। শুধু দাদু ঠাকুমাকে কেন, তার বাবাকেও। কয়েকদিনের মধ্যেই সুলেখা বুঝতে পারল, সুপ্রকাশ তালুকদার নামক কোনো মানুষ কোনোদিন যে জীবিত ছিলেন, এ বাড়িতে তাঁরও যে সমান দখল ছিল, এই কথাটাই মানতে চাইছে না কেউ। মানলেই বিপদ। তিনি না থাকুন, তাঁর স্ত্রী তো আছেন, সন্তানরা তো আছে। সুলেখা ভালো করেই জানল, সেই সুপ্রকাশ তালুকদারের অতীত অস্তিত্বের চিহ্নস্বরূপ তাদের 4টি প্রাণীর বর্তমান অস্তিত্বটাও এ বাড়িতে অত্যন্ত অবাঞ্ছিত। বাবার জন্য নতুন করে শোক উথলে উঠল তার। সারাটা রাত সেদিন কাঁদল সে, সারাটা দিন গুম হয়ে রইল। তার 13 বছরের কিশোরী হৃদয় আবার অনুভব করল, নিষ্ঠুর নিষ্ঠুর এই পৃথিবী। আসলে সুখে থাকাটা আকস্মিক, দুঃখটাই সব। বাড়িটা পুরনো ধরনের, বুক সমান উঁচু প্লিন্থ, 1 তলাতেই সব। দোতলায় মাত্র 1খানা ঘর। ঘরখানা সামনের দিকে, পেছনে কার্নিস তোলা বিরাট ছাদ। 1 কোণে ছোট্ট একটি চিলেকুঠিতে ঠাকুর ঘর। কোণের দিকে বড় বাঁধানো চৌবাচ্চা একটি। সারা বছরের ঘুঁটে কয়লা জমা থাকে, বর্ষার দিনে ঢাকা থাকে তক্তা দিয়ে। দোতলার এই ঘরটা বলতে গেলে বাবার জন্যই তৈরি করিয়েছিলেন দাদু। সারা বাড়ির গোলমাল থেকে আলাদা হয়ে নির্জনে পড়াশোনা করতেন তিনি। 4 ভাই বোনের মধ্যে বাবাই সবচেয়ে ছোট। হয়তোবা ছোট বলেই দাদুর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। অবশ্যই প্রিয় হবার যোগ্যতাও ছিল তাঁর। দাদুর সব সন্তানের সেরা সন্তান। বিদ্যায়, বিনয়, ভদ্রতায়, ভব্যতায় 10 জনের 1 জন। এক ডাকে সবাই চিনত তাকে, সবাই ভালোবাসত, শ্রদ্ধা করত। দাদুর কত গৌরব ছিল তাতে, কত আনন্দ ছিল। বড় ছেলেকে দিয়ে যত হতাশ হয়েছিলেন, সব হতাশা বাবা একাই সার্থক করেছিলেন। স্কুল কলেজেও যেমন সম্মান বজায় রেখেছেন, চাকুরি ক্ষেত্রেও সেই সম্মান তার অক্ষুণ্ণ ছিল। একজন সাধারণ বাঙালি ভদ্রলোকের তুলনায় বেশ বড় চাকরি তিনি করতেন। জীবনযাপনের ধারণা স্পষ্ট ছিল তাঁর। তিনি ভালোভাবে থাকতে জানতেন, ভালো পোশাক পরতেন, ভালো খেতেন, ছেলে মেয়েদের সেভাবেই মানুষ করছিলেন তিনি। জ্যাঠামশাইয়ের শৈশব কেটেছিল গ্রামে। ছাত্র অবস্থাতেই দাদু বিয়ে করেছিলেন। ওকালতি পাশ করবার আগেই জ্যাঠামশাইয়ের জন্ম। গ্রাম থেকে শহরে এসে ওকালতিতে বসবার পরের বছর
বড় পিসি জন্মালেন। একটু পসার হতে হতে এলেন ছোট পিসি, আর বাবা জন্মালেন বাসা বাড়ি করে ঠাকুমাকে শহরে নিয়ে আসবার পরে। ততদিনে জ্যাঠামশাইয়ের বয়স 10 পেরিয়ে গেছে। পিসিরাও কিছু শিশু নয়। লেখাপড়ায় একেবারে মন ছিল না জ্যাঠামশাইয়ের। দেশের 10টা বছর তো রোদে ঘুরে ঘুরি উড়িয়ে এর ওর সঙ্গে খোঁচাখুচি করে, পরের বাগানের ফল চুরি করে, পরের পুকুরের মাছ ধরে কাটিয়েছেন। শহরের ধরা বাঁধা জীবনে এসেই মুশকিলে পড়ে গেলেন। দাদু স্কুলে ভর্তি করে দিলেন, মাস্টার রেখে দিলেন, আর জ্যাঠামশাই বছর বছর একই ক্লাসে থেকে বয়স বাড়াতে লাগলেন। তাই নিয়ে দাদু মাঝে মাঝে রেগে যেতেন, কান মলে দিতেন, খেলাধুলো বন্ধ করে দিতেন। তারপর আবার যে কে সেই। ঠাকুমার মনে ভীষণ দুর্বলতা ছিল তাই নিয়ে। ছেলে যে তার ভালো নয়, বিদ্বান নয়, অনুপযুক্ত, সে বিষয়ে কথা উঠলেই হয় চটে উঠতেন, নয় কৈফিয়ত দিতেন। ছোট ছেলে নিয়ে দাদুর তৃপ্তিতেও তার যেন কোথায় আঘাত লাগত। বলতেন, ছেলেবেলাটা ওরকম গ্রামে পড়ে না থাকলে নিবুও কিছু খারাপ ছাত্র হতো না। নিবু মানে নিবারণ, জ্যাঠামশাইয়ের নাম। দাদু বলতেন, সে কথা ভেবেই শান্তি পাও মনে মনে। ঠাট্টার কথা নয়। ঠাকুমা গম্ভীর মুখ করে যে কোনো একটা কাজ নিয়ে বসতেন মেঝেতে। বোঝা যেত ছেড়ে কথা কইবেন না। হয়তো অসমাপ্ত কাঁথায় ফুলের ফোঁড় তুলতেন, নয়তো তালপাতার পাখায় পাড় বাঁধাতেন, কিংবা সুপুরি কাটতেন। দাদু কোমর সমান উঁচু খাটের বাজুতে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসে ভুরুক ভুরুক তামাক খেতে খেতে উদাস গলায় জবাব দিতেন, আমার তো যতদূর মনে পড়ে আমিও ওই গ্রামেই শৈশব কাটিয়েছিলাম। ওখানকার স্কুল থেকেই এন্ট্রান্স পাশ করেছিলাম। ঠাকুরমার হাতের কাজ দ্রুত হয়ে উঠত। তর্কের গলায় বলতেন, ছিল তো সৎমা, লেখাপড়া না শিখলে বাপ তো আর খেতে দিত না। স্ত্রীর একথা শুনে দাদুর গোফের ফাঁকে হাসি উকি মারত। অনেকক্ষণ তামাক টেনে আলগা করে বলতেন, তাহলে দেখছি মা না থাকাটা একরকম মন্দ নয়। আর কিছু না হোক, ছেলেটা তো মানুষ হয়ে ওঠে। তা তো ঠিকই, তা তো ঠিকই। ভারী মুখ আরো ভারী হয়ে উঠত ঠাকুমার। আমি মরলেই তো তোমার সুবিধে হতো বেশি, তার জানি নে, কিন্তু যে ছেলেটি নিয়ে এত গর্ব, সে ছেলেটিও আমারই। আমি না থাকলে সে জন্মাতো না, এটা যেন মনে রাখে একজন। তা ঠিক, তা ঠিক। দাদু তৎক্ষণাৎ মাথা নেড়ে নড়ে চড়ে বসেছেন। সেটা একটা মস্ত ক্ষতি হতো বটে, তবে আমার মনে হয়, এই বলে চোখ ছোট করে যেন দারুণ একটা আবিষ্কার করেছেন এরকম মুখের ভাব নিয়ে বলতেন, আমার মনে হয় কি জানো, আমি বেঁচে থাকলেই এই ছেলের জন্ম হওয়ার পক্ষে যথেষ্ট ছিল। তার কারণ বুদ্ধিটা তো ওর মাতৃকুলের কোনো দান নেই, সেটা নেহাতি পৈতৃক। ব্যাস, আর বলতে হতো না। কাজ কর্ম ঠেলে উঠে দাঁড়ালেন ঠাকুমা। বাপের বাড়ি যাবার জন্য ঝপাঝপ গুছিয়ে ফেললেন ট্রাঙ্ক বাক্স। নাকের জলে চোখের জলে অন্ধকার দেখলেন পৃথিবী। জানি জানি, কথায় বলে ভাগ্যবানের বউ মরে, অভাগার ঘোড়া মরে। বাপের মতো আর একটা কাঁচা মেয়েকে বিয়ে করতে না পেরে যে মনে বড় দাগা লেগেছে, তার আমাকে বলতে হবে না। আগে বলনি কেন? না হয় বিষ খেয়ে মরতাম, গাব গাছে গলায় দড়ি দিতাম। সেটা কি ভালো হতো? স্ত্রীর রাগ দেখে মুখ টিপে হাসতেন দাদু। পেতনি টেতনি হয়ে থাকলে শেষটায় আমার ঘাড়েই তো ভর করতে। আসলে দাদুর ভয়ানক খ্যাপানো স্বভাব ছিল। 21 বছর বয়সে একাদশী ঠাকুমাকে বিয়ে করেছিলেন তিনি। তারপর থেকে সুখে দুঃখে মিলনে বিরহে নিরবচ্ছিন্ন প্রেমে জড়ানো জীবন। এ ধরনের ঝগড়া তাঁদের চিরদিনের। সুলেখার কিন্তু ভালো লাগতো এই দাম্পত্য কলহ। অযোগ্য ছেলেকে নিয়ে মায়ের মনের এই অদ্ভুত রক্ষণবৃত্তিটাও তার মনকে আলোড়িত করত। খুবই ছোট ছিল সে তখন, প্রায় অবোধ। তবু মনে আছে দিনগুলো, ঘটনাগুলো কেমন করে যেন আটকে গেছে স্মৃতির কোঠায়। দাদু সত্যি পছন্দ করতেন না জ্যাঠামশাইকে। নেহাত সন্তান বলেই যেটুকু মমতা, তার বাইরে আর কিছু ছিল না। আসলে সেটাই ছিল ঠাকুমার এত ক্ষোভের কারণ। তার মায়ের প্রাণ, তিনি তো ভালো বলে ভালোবাসেন না,
ছেলে বলেই ভালোবাসেন। স্বামীর এই অনাদর অবহেলা তাঁর প্রাণে দাগা দিত। জ্যাঠামশাইও অবশ্য পছন্দ করতেন না দাদুকে। পারতপক্ষে দাদুর সঙ্গে মুখোমুখি হতেন না। অল্প বয়সে বিয়ে হয়েছিল, দাদুর অমতেই হয়েছিল। ঠাকুমা নিজে দেখে শুনে ঠিক করেছিলেন সব। বলেছিলেন, ঈশ্বরের দয়ায় টাকার তো তোমার অভাব নেই, অমন মেরে ধরে লেখাপড়া করিয়ে লাভ কি? তার চেয়ে বিয়ে করে ঘর সংসার করুক, দায়িত্ব জ্ঞান হবে। তাই হোক, দাদু আর কথা বলেননি। শরীরের রক্ত জল করা অনেক অর্থ তিনি ঢেলেছিলেন ছেলের বিদ্যাশিক্ষা খাতে। এবার থামলেন। আর সেকালে কেই বা অত মাথা ঘামিয়েছে পড়াশোনা নিয়ে। এন্ট্রান্স পাশ করলে ঢের, বিএ পাশ করলে তো দেখতে আসতো। কেবল দাদুরই কেমন একটা লেখাপড়া বাই, তাই নিয়ে রাগ করতেন ঠাকুমা। অবশ্য নিজের স্বামী বিদ্বান বলে অহংকার তার 16 আনার জায়গায় 18 আনাই ছিল। ছেলের বিষয়ে বিফল হয়ে শেষে দাদু মেয়েদের নিয়ে পড়লেন। ভর্তি করে দিলেন হাই স্কুলে, মাস্টার রেখে দিলেন ভালো দেখে। কিন্তু সে সাধও তার মিটল না। 14 না পড়তেই ঠাকুমা বিয়ে দিয়ে দিলেন। এসবই সুলেখার জন্মের বহু আগের ঘটনা। এসব গল্প শুনেছে সে, কিছু ঠাকুমার কাছে, কিছু পিসিদের কাছে, কিছু জ্যাঠাইমার কাছে, কিছু মার কাছে। যে যা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছে কথাগুলো, দল বেঁধে নিন্দে করেছে, আক্ষেপ করেছে, আবার শুধুমাত্র ঘটনা হিসেবেই বলেছে কেউ। আর সকলের বলা কথা থেকে গল্পগুলো মনে মনে সাজিয়ে নিয়েছে সুলেখা। সুলেখা যখন জন্মালো, জ্যাঠামশাইয়ের চুলে তখন পাক ধরেছে। 5 ছেলে মেয়ের বাপ, পিসিরা আধবয়সী, দাদু বৃদ্ধ হয়েছেন, আর ঠাকুমার পাকা মাথায় রাঙা সিথি। সুলেখা যে বছর জন্মালো, ভুবন তালুকদারের সবচেয়ে সুসময় তখন। তার পেশায় তখন তিনিই চরম। মা বাবার কাছে কতদিন সেসব গল্প শুনেছে। সেই বছরই মস্ত এক মামলায় জিতিয়ে দিয়ে নবাব আমির আলী সাহেবের কাছ থেকে কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ কমলাপুরের এই আম জাম কাঁঠালের 3 বিঘা জোড়া বাগানটি উপহার পেলেন। সেই প্রথম নবাব আমির আলী তাদের বাড়িতে এলেন একদিন। তখন দাদু লক্ষ্মীবাজারে ভাড়া বাড়িতে ছিলেন। এই বাগান প্রথমে নবাব শাহাবুদ্দিনের ছিল, আমির আলী সাহেবের বাবা। এই সব গাছ তার নিজের হাতে পোঁতা। পুকুরটিও তিনিই কাটিয়েছিলেন। ভেবেছিলেন নির্জনে একটি শ্বেতপাথরের মসজিদ বানিয়ে অবসর সময় এসে ধর্মচিন্তা করবেন। সংসারের জটিল আবর্ত থেকে নিজেকে ছিনিয়ে এনে এই শান্তিতে গা ঢেলে দেবেন। শেষ পর্যন্ত কিছু ইটপাটকেল গেথেই ছেড়ে দিয়েছিলেন। ইটালিয়ান মার্বেল পর্যন্ত আর পৌঁছতে পারেননি। পরপর কতগুলো দুর্ঘটনায় বিপর্যস্ত হয়ে মনের আশা আকাঙ্ক্ষা তার নিভে গিয়েছিল। তার মৃত্যুর পরে তার উপযুক্ত পুত্র নবাব আমির আলী যখন অধিকারী হলেন এই বাগানের, তার মনেও পিতার অসমাপ্ত ইচ্ছেটিকে রূপ দেবার একটা অস্ফুট বাসনা ছিল। তিনিও পারেননি। নবাবদের অবস্থা পড়ে এসেছে তখন, কাজে হাত দিলেই টাকা। আর তাঁরা হলেন খাস নবাবের বংশধর। তাদের দিলই আলাদা, কোনো কিছুতেই তাঁরা টানাটানি ভালোবাসেন না। অতএব একটি উৎকৃষ্ট মসজিদ বানাতে তার শিল্প চাতুর্যে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, তার হিসেবটি যতবার চোখের সামনে তুলে ধরলেন, ততবার থমকাতে হলো। শেষে এইভাবে সদ্গতি করলেন তার। বুক সমান উঁচু ভিতটা ওদেরই তৈরি, কেবল দেয়াল তুলে ঘরগুলো দাদু করিয়ে নিলেন। জ্যাঠামশাই লেখাপড়ায় অসফল হলেও বিষয় বুদ্ধিতে কিছু খাটো ছিলেন না। যতদিন দাদু বেঁচে ছিলেন ততদিন খাওয়া পড়ার ভাবনা ছিল না কোনো কর্ম না করেও ভালোই চলছিল। কিন্তু দাদু মারা যাবার পরেই মুশকিলে পড়লেন একটু। তারপরেই ঘাট বাঁধানো মরা পুকুরটাকে ঠিকঠাক করে মাছ ছেড়ে দিলেন। ফল ফলারির গাছগুলো ইজারা দিয়ে দিলেন মণ্ডলদের কাছে। কিছু বুড়ো গাছ কেটে কাঠ বিক্রি করে 2 পয়সা রোজগার হলো। পিছন দিকের জমিটা ফুল বাগান উপড়ে দিয়ে ক্ষেত করে দিলেন। জমি থেকেই প্রায় তার খাওয়া পড়ার সংস্থান হলো। বাবা চিঠি লিখে নিমগাছির জমিদারি সেরেস্তায় একটা কাজও জুটিয়ে দিলেন জ্যাঠামশাইকে, হিসেবের কাজ। জ্যাঠামশাইয়ের বিবেক তত প্রবল ছিল না।
কাজে সে কাজে তার মাইনের চেয়ে উপরি পাওনাই 4 গুণ হলো। মোট কথা, বাবা লেখাপড়া শিখে MA পাশ করে 10টা 5টা খেটে যা রোজগার করতে পারলেন, জ্যাঠামশাইও ক্লাস 9 অবধি বিদ্যা বলে তার চেয়ে কিছু কম গেলেন না, বরং বেশি হলো কিছু। কেননা জ্যাঠামশাইয়ের অধিক সন্তান, তাই বাবার কাছ থেকেও নিয়মিতভাবে নিতেন কিছু। উপরন্তু মার কাকা ততদিনে নবাবগঞ্জ ছেড়ে বদলি হয়ে কলকাতা চলে আসাতে মার বাবার সুরিলেনের বাড়িটার দেখাশোনার ভারটাও জ্যাঠামশাইয়ের হাতে রইল। ভাড়া দিয়ে দিলেন তিনি, কিন্তু সে ভাড়া পুরোপুরি কোনোদিনই মার হাতে পৌঁছত না। প্রত্যেক মাসেই শোনা যেত রিপেয়ারের খরচ বাবদ এত টাকা লেগেছে, তত টাকা গেছে। শেষে মা আর ও টাকা নিতেন না, ছেলে মেয়েদের স্কুলের খরচ বাবদ রেখে দিতে বলতেন। তাছাড়া ভাড়াটেও নাকি প্রায় থাকতো না। সুতরাং ও নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ কি, কটাই বা টাকা। বাবা যতদিন বেঁচে ছিলেন বছরে একবার করে তাদের নিয়ে আসতেন এখানে, 10-12 দিন কাটিয়ে চলে যেতেন। দাদার সঙ্গে বিরোধের প্রশ্ন ছিল না কোনো, বরং জ্যাঠামশাই বাবাকে অতিরিক্ত যত্নই করতেন। বড় বড় মাছ নিয়ে আসতেন, দুধ নিয়ে আসতেন, আনতেন টাটকা শাক সবজি ফল ফলারি। কটা দিন যেন ভোজ লেগে থাকতো, ফুর্তিও কম হতো না। বাবা সকলের টিকিট কেটে আনতেন, তারপর দল বেঁধে নবাবগঞ্জের নতুন সিনেমা হাউসে নিয়ে গিয়ে সাইলেন্ট পিকচার দেখাতেন। কি রোমাঞ্চই না হতো। কোনো দিন আশেপাশে বেড়াতে নিয়ে যেতেন ঘোড়ার গাড়ি করে, নদীর ঘাটে গিয়ে নৌকা ভাড়া করে বেড়াতেন। আবেদের বিখ্যাত বিস্কুটের দোকানে গিয়ে হরেক রকম বিস্কুট কিনতেন। গনি মিয়ার পরোটার দোকান থেকে মাংস পরোটা। মুসলমানের দোকান বলে জ্যাঠামশাই জ্যাঠাইমার নাক সিটকোতেন, 7 হাত দূরে সরে থাকতেন। বাবা জোর করে ছেলে মেয়েদের খাওয়াতেন, নিজে খেতেন, মাকে চোখ টিপে ইশারা করতেন। মা ভাসুরা যায় দৃষ্টান্ত অনুসরণ করে প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানাতেন। সুতরাং হাঁড়ি ভর্তি প্রাণহরা ক্ষীরমোহন আর অমৃতিও মন্দ আসত না। জ্যাঠাইমা জ্যাঠামশাই প্রাণ ভরে খেতেন, আর মা লজ্জায় সারা হয়ে যেতেন হাঁ করে মুখে তুলতে। জ্যাঠাইমা বাবার জন্য কত ভালো মন্দ রান্না করতেন নিজের হাতে। মা কপাল পর্যন্ত ঘোমটা টেনে ঘুরঘুর করতেন বড় জায়ের পিছনে পিছনে। ভাসুরের যে মুহূর্তে যা দরকার সবকিছু ঠিকঠাক করে খাড়া হয়ে থাকতেন এক পায়ে। ছোট বাচ্চাদের নাওয়াতেন, খাওয়াতেন, ঘুম পাড়াতেন, সারা দিন উচ্চকিত হয়ে নিরলসভাবে রক্ষণাবেক্ষণ করতেন তাদের। জ্যাঠাইমা নিশ্চিন্তে শুয়ে বসে হাঁপ ছেড়ে বাঁচতেন এদের দৌরাত্ম্য থেকে। আর সুলেখারা সব ভাই বোনেরা মিলে কি হুটোপাটিটাই না হতো দিনরাত। দাদু ঠাকুমা না থাকার বিচ্ছেদ বেদনাটা প্রায় ভুলে যেত। কিন্তু সব ছবি পাল্টে গেল বাবার মৃত্যুর পরে। তাই তো স্বাভাবিক, তাই তো যায়। বিধবা হওয়ার পরে মা অনিয়মে অত্যাচারে শরীরটাকে একেবারে ক্ষতবিক্ষত করে তুলেছিলেন। যেন অদৃষ্টের বিরুদ্ধে এটাই তার মস্ত লড়াই। খেতেন না, শুতেন না, যখন তখন স্নান করতেন, যখন তখন অস্থির আবেগে বুকটা মাটির মধ্যে পেতে রেখে ভেসে যেতেন চোখের জলে। 12 বছরের সুলেখা চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখত সেই শোক। নিজের বুকটা থেমে থাকত। কি করলে, কি বললে যে মার একটু শান্তি হবে ভেবে পেত না। জ্যাঠাইমাও সমানে হা হুতাশ করতেন মার সঙ্গে। জ্যাঠামশাই মাথায় হাত দিয়ে ঝিমিয়ে বসে থাকতেন, যেন শোকে দুঃখে কতই কাতর। মা নিজেকে একেবারে বিকিয়ে দিলেন তাদের সেই সহানুভূতির কাছে, যত্নের কাছে। কিন্তু সুলেখার বালিকা হৃদয়ের অন্ধকার ঠেলে ঠেলে কি যেন একটা সংশয়ের কাঁটা বিদ্ধে লাগলো ক্রমাগত। জ্যাঠাইমা মাকে নিয়ে নিরালা হলেই সে অনুসন্ধিৎসু দৃষ্টিতে সাবধানে তাকিয়ে থাকত সেখানে গিয়ে। কি ভাবত, কি দেখত নিজেও তা জানে না। শুধু জানত এ কান্না তাঁদের মেকি, এ আদরে এদের প্রাণ নেই কোনো। আর তার সেই সন্দেহ যে কতটা সত্য সেটা জানতে তার পুরো 10টা বছর কেটে গেল। এই 10টা বছর সুষমা দেবী মেয়ের কাছে ঘুণাক্ষরেও প্রকাশ করলেন না সে কথা। যখন বললেন তখন আর উপায় ছিল না কোনো। জ্যাঠামশাই চালাক মানুষ, জ্যাঠাইমা সংকীর্ণ চেতা। দুজনের স্বভাবের এই মিল হয়তো তাঁদের পক্ষে আশীর্বাদ হয়েছিল।
কিন্তু সুলেখারা তলিয়ে গেল সংসার থেকে। সুপ্রকাশবাবুর সেখানকার যা এবং যতটুকু ছিল সবটুকু শুষে নিলেন স্বামী স্ত্রী, লাইফ ইন্স্যুরের পলিসি থেকে গায়ের গয়নাগুলো পর্যন্ত। আর তারপরেই বদলে গেল হাওয়া। সুলেখা চকিত হয়ে লক্ষ্য করল জ্যাঠামশাই জ্যাঠাইমার মুখের মিষ্টি শুকিয়ে কাঠ, মার ভেজা চোখে ভয়ের ছায়া। শোক তাপ ভুলে তিনি সন্ত্রস্ত হয়ে উঠলেন। আর সুলেখা ভাবল, এই তো স্বাভাবিক, এতদিনে মুখোশটা তবু খসল, একরকম বাঁচা গেল। আশ্রিত আর আশ্রয়দাতা এরকম না হলে মানাবে কেন? তবু যে কেন ভেতরে ভেতরে তাপিত হয়ে ওঠে কে জানে। নিজের ছেলে মেয়েদের সঙ্গে জ্যাঠাইমা যখন তাদের 3 ভাই বোনকে নির্লজ্জের মতো তফাৎ করেন, রাগে তার মুখ লাল হয়ে ওঠে। খেতে বসে নিজেদের থালা থেকে ওদের থালায় চোখ তুলে তাকাতে পারে না। একটি মাছের টুকরোকে 3 টুকরো করে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে জ্যাঠাইমা ভাগ করে দেন তাদের 3 ভাই বোনকে। কিন্তু তার নিজের সন্তানদের প্রত্যেকের 2খানা করে মাছ না হলে স্বাস্থ্য টেকে না। সুলেখা নিজের মাছের টুকরোটা সাপটে ফেলে দেয় থালা থেকে। আর কিছু নয়, অসম্মানের বেদনা, ঘেন্না করে ভাত খেতে। বাবার মৃত্যুর পরে জ্যাঠামশাই নিজে গিয়েই কলকাতা থেকে নিয়ে এসেছিলেন তাদের। জ্যাঠাইমা তার নিজের ঘরের পাশের বড় ঘরখানাতে থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুলেখা বলেছিল, আমরা আমাদের ওপরের ঘরে থাকব না জ্যাঠাইমা? জ্যাঠাইমা গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, এখন কি আর তোর মা আমার কাছে কাছে ছাড়া থাকতে পারে? নাকি শোকার্ত মানুষটাকে আমি অত দূরে রাখতে পারি? কটা দিন যাক, একটু শান্ত হোক, তারপর না হয় যাস। আর হারানের আবার পরীক্ষা সামনে, একা ঘরে নিরিবিলিতে পড়ছে, পড়ুক এখন। ব্যস্ত হয়ে মা বলেছিলেন, না না, ও ঘরে হারানি থাকুক। বলেছিলেন বটে, কিন্তু সুলেখা জানে সেটা মার মনের কথা নয়। মার মন ও ঘরেই পড়ে আছে। ওটা যে বাবার ঘর, বাবার স্মৃতিতে ভরা। ও ঘরে বাবার ছাত্র জীবন কেটেছে, নতুন বিবাহিত জীবন কেটেছে, নতুন পিতৃত্বের আস্বাদও তিনি ও ঘরে বাস করেই উপভোগ করেছেন। ও ঘরে মা বাবার বিয়ের খাট পাতা আছে, টেবিল আছে, থাকে থাকে বই সাজানো আছে দেয়াল র্যাকে। সুপ্রকাশবাবু যতদিন বেঁচে ছিলেন ও ঘর ছাড়া অন্য ঘর কল্পনাও করেননি তিনি। তাছাড়া নির্দিষ্ট ঘর এ বাড়িতে সকলেরই ছিল। যেমন বাবার ছিল, তেমনি জ্যাঠামশাইয়েরও ছিল, দাদুরও ছিল। বাবা যতবার বেড়াতে এসেছেন দোতলায় নিজের ঘরেই এসে উঠেছেন। মৃত্যুর পরে তার ঘর আর সুলেখাদের রইল না। তা হোক, অভিযোগ করবার ছিল না কিছু। দক্ষিণ পশ্চিম খোলা মস্ত ঘর। এ ঘরটাতে আগে জ্যাঠামশাই জ্যাঠাইমা থাকতেন। এখন তাদের বড় 2 মেয়ে মণিপুনিকে ছেড়ে দিয়ে নিজেরা গেছেন দাদুর ঘরে। জানালা ঘেঁষে তাদের 2 বোনের বিছানা। এদিকটায় তারা 3 ভাই বোন আর মা। হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে সুলেখা অবাক হয়ে দেখল সে ঘরের বাস উঠেছে তাদের। উৎফুল্ল হয়ে উঠেছিল। ভেবেছিল এতদিনে বুঝি স্বগৃহে থাকবার ব্যবস্থা হয়েছে। লাফিয়ে উঠে গিয়েছিল দোতলায়। কিন্তু নামতে হলো, অনেক নিচেই নামতে হলো। উত্তর কোণে 3 দিক বন্ধ ভাড়ার ঘরের পাশের ছোট্ট একটি গুদম ঘরে এসে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হলো। 2টো তক্তপোষ পেতে দরজার চৌকাঠ থেকে শুধু 1 হাত ফালি জায়গা বাকি ছিল সেই ঘরের। সেই জায়গাটুকুতেই মা মেয়ে মুখোমুখি হলো। একটু হাসলেন সুষমা দেবী। হেই ভালো, বেশ একা একা এক কোণে নির্জনে। সুলেখা মার মনের কথা বুঝল পাছে এ নিয়ে তার উদ্ধত অসভ্য মেয়ে কোনো গোলমাল করে, কোনো অশান্তি ডেকে আনে, তাই তার এই স্তোকবাক্য। অদ্ভুত মানুষ, অদ্ভুত ভয়। এই অহেতুক ভয়ে তিনি গেলেন। মার ওপর রাগ করেই সুলেখা আর একটা কথাও বলল না। কি বলবে? তার কতটুকু স্মৃতি, কতটুকু অধিকার। কিন্তু ঘর বদলে দিয়েই জ্যাঠাইমা ক্ষান্ত দিলেন না। আসল ছবির জবনিকা উঠল ঝি তুলে দেওয়ার ব্যাপার নিয়ে। সেদিনও স্কুল থেকে ফিরেই ঘটনাটা দেখল সুলেখা। বাসন মাজা ঝি সদুর মার সঙ্গে বচসাটা শুনে গিয়েছিল। সদুর মা জ্বর হয়ে কামাই করেছিল 2 দিন, আর সে অসুস্থতার ছাপ তার চেহারাতেই প্রকট ছিল। রুক্ষ চুল, শুকনো মুখ, বসে যাওয়া কালি পড়া চোখ।
তাতে কি? জ্যাঠাইমা বিশ্বাস করলেন না সে কথা, করলেও ক্ষমা করলেন না। বললেন, ওসব ঢং ঢাং তোমাদের জানা আছে আমার, বাজে কথা রেখে দাও। সোজা কথা হচ্ছে, আমার কাজ করতে হলে কামাই চলবে না। সদুর মার ক্ষীণ গলা প্রায় কান্নায় পর্যবসিত হল। দুদিন একেবারে বেহুশ জ্বর ছিল মা, মাথায় যে কি যন্ত্রণা। জ্যাঠাইমা রূঢ় গলায় চেঁচিয়ে উঠলেন, পরের দরজায় খেটে খাও, অত সোনা বাঁধানো মাথা থাকলে চলবে কেন? যাও, খাট পালঙ্কে শুয়ে থাকো গিয়ে। কিন্তু সেই যাওটা যে এই যাও, এটা সে কল্পনা করতে পারেনি। অধীনস্থ মানুষের উপর জ্যাঠাইমার এই নিষ্ঠুর ব্যবহারে একটা বেদনা ভরা মন নিয়ে সে স্কুলে গিয়েছিল। সদুর মার জন্য যে বেদনা, নিজের মার জন্য অবশ্যই তার চাইতে অনেক বেশি বেদনা অনুভব করল। যখন বেলা 4টের পরন্ত রোদের তীব্র তাপে 1.5 মাইল রাস্তা হেঁটে স্কুল থেকে ফিরে এসে দেখল মা একটা ভিজে গামছা মাথায় চাপিয়ে স্তূপীকৃত বাসন নিয়ে মাজতে বসেছেন, পায়ের শব্দে মুখ ফিরিয়ে মেয়ের রাগী মুখের দিকে তাকালেন তিনি। সুলেখা বলল, তুমি বাসন মাজছো যে? তুই এসে গিয়েছিস? ভীত সন্ত্রস্ত চোখে তিনি চারদিকে তাকালেন। ঝি নেই? দেখলি তো সকালবেলা কেমন ঝগড়াঝাটি করে চলে গেল। চলে গেল না তুলে দিলেন? তুলে আবার দিতে হয় নাকি আজকাল? যা মুখরা হয়েছে সব। মার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল সুলেখা। বলল, তাহলে বাসন মাজার কাজে এখন বুঝি তুমি বহাল হলে? আহা, এর আবার বহালের কি আছে? নিজেদের সংসারের কাজ নিজেরা করব, তার মধ্যে। এটা তো তোমার সংসার নয়। কার তবে? জ্যাঠামশাই আর জ্যাঠাইমার। তাঁরা কি আমার পর? আপন যে নয় তার প্রমাণ তো রাত দিনই পাচ্ছ। সুষমা দেবী হাত ধুয়ে কাপড়ের আঁচলে হাত মুছলেন। চল খেতে দিই। এক ডালা মুড়ি দেবার জন্য বেশি তোড়জোড় না করলেও চলবে, কিন্তু আমি ভাবছি লোকের তো একটা চক্ষু লজ্জাও থাকে। এত বড় সংসারের রান্না বান্নার ভার চাপিয়েও জ্যাঠাইমার আশা মিটল না। এতগুলো বাসন তোমাকে দিয়েই মাজতে বসালেন। কি আজে বাজে বকছিস, তোর স্বভাবই কেবল অশান্তি করা। কি শান্তিতে আছো তুমি? তর্ক করিস না। তর্ক তো দূরের কথা, দরকার হলে এই নিয়ে আমি আজ ঝগড়া করব, তোমার সঙ্গেও করব, ওদের সঙ্গেও করব। ভাঁড়ার ঘরে বসে জ্যাঠাইমা ছেলে মেয়েদের জন্য খাবার ঠিক করছিলেন। স্কুল থেকে সকলের আগে আসে বাবু আর ছোট। ওরা পাড়ারই একটা ছোট স্কুলে ভর্তি হয়েছে। তারপর আসে সুলেখা, সঙ্গে সঙ্গেই আর সব এসে পড়ে। সবাই 3rd ট্রিপ গাড়িতে আসে বলে দেরি হয়। সুলেখাদের 3 ভাই বোনের জন্য এক ডালা মুড়ি ধরে দেন জ্যাঠাইমা, কিন্তু তার নিজের সন্তানদের অনেক ঝামেলা আছে খাওয়া দাওয়া নিয়ে। বোধহয় সব শুনেই তিনি বেরিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। কি বলছিস? সুষমা দেবী জড়সড় হয়ে গেলেন। না না, কিছু না। সুলেখা উদ্ধত হয়ে বলল, সদুর মা চলে গেছে বলে কি এখন থেকে বাসনগুলো আমার মাকেই মাজতে হবে? সোজাসুজি প্রশ্নে একটু থমকে গেলেন জ্যাঠাইমা। তারপরেই গরম হয়ে বললেন, কেন, হাত ক্ষয়ে যাবে? আর সকলের যদি যায়, আমার মারই বা বাদ যাবে কেন? সুষমা দেবী জ্যাঠাইমার হাত জড়িয়ে ধরলেন। ওর কথা আপনি নেবেন না দিদি। থাম তুই। জ্যাঠাইমা ঠেলে সরিয়ে দিলেন তাকে। আসপর্দা দিয়ে দিয়ে তো মাথাটাকে তুই খেয়েছিস, এখন আর গোড়া কেটে আগায় জল ঢালতে হবে না। কি বলবে সুলেখা? মায়ের ভীত আর্ত কাতর চেহারার দিকে তাকিয়ে সমস্ত প্রতিবাদ তার থেমে যায়। রেখে দে বাসন, কাউকে মাজতে হবে না। কেউ যেন আর এ সংসারে তৃণটিও না নাড়ে। যদি ঘেন্না পিত্তি বলে কিছু থাকে, তাহলে যেন এ সংসারের আর অন্য কেউ ধ্বংস না করে। ঝাপটা মেরে জ্যাঠাইমা আবার ভাড়ার ঘরের দরজায় পা দিয়েছিলেন। তক্ষুনি ফিরে দাঁড়িয়ে বললেন, সকলেই খেটে খায়, পায়ের ওপর পা রেখে বসে শুয়ে কারোর দিন চলে না। ভাত এত সস্তা নয়। ভাত ভাত ভাত, খাওয়া খাওয়া খাওয়া। দিন রাত জ্যাঠাইমার মুখের এই খোঁটা শুনতে শুনতে শরীরে মনে যেন শলাকাবিদ্ধ হয় সুলেখার। ছুটে তার বেরিয়ে যেতে ইচ্ছে করে, গলায় কাপড় বেঁধে ফাঁসি লাগাতে ইচ্ছে করে, কুয়োর জলে ডুবে মরতে ইচ্ছে করে। রুদ্ধস্বরে সুষমা দেবী বললেন,
তুই কি আমাকে রাস্তায় বান্না করে ছাড়বি না? বলতে বলতে কেঁদে ফেলে আবার বাসন মাজতে বসলেন। আর মায়ের ওপর রাগে আপাদমস্তক জ্বলে গেল সুলেখার। মায়ের মেরুদণ্ড নেই, চিরদিন কেবল সকলের পায়ের তলায় কাদা হয়েই কাটালেন। সেদিন সুলেখার সত্যি মরে যেতে ইচ্ছে করেছিল। মায়ের ওপর প্রতিশোধ নেবার জন্যই এই বাসনা হয়েছিল তার। মনে হয়েছিল শুধু জ্যাঠাইমার অপমান, অসম্মান আর অন্যায় নয়, পৃথিবীর সব দুঃখ নেমে আসুক মানুষটার ভাগ্যে, তবু যদি কোনোদিন চোখ তুলে তাকায়, খাড়া হয়ে দাঁড়ায়, মুখ ফুটে দুটো প্রতিবাদের ভাষা শোনাতে পারে কাউকে। মনে মনে প্রতিজ্ঞা করেছিল সারা জীবনেও আর মার হয়ে কোনো কথা বলবে না সে, কারো হয়েই বলবে না। কিন্তু তার নিজের গায়ে যদি এক কণা সর্ষে পরিমাণ অন্যায়ও ছিটকে এসে পড়ে, সে একবার দেখে নেবে এদের। অবশ্য সেই প্রতিজ্ঞা সে রাখতে পারেনি, রাখা সম্ভব ছিল না। কয়েকদিনের মধ্যেই প্রায় একটা খুনোখুনি হয়ে গেল হারানদের সঙ্গে। দোতলার ঘর থেকে হারান জানলায় দাঁড়িয়ে আর কাউকে হাতের কাছে না পেয়ে তার কাকিমাকেই সিগারেট ধরাবার জন্য রান্নাঘরের দেশলাইটা আর 1 গ্লাস জল উপরে দিয়ে আসতে বলেছিল। নিবারণবাবু খেতে বসেছিলেন, তাকে ভাত দিতে ব্যস্ত ছিলেন মা। হুকুমটা তখনই তামিল করতে পারেননি তিনি। মেজাজ বিগড়ে গেল হারানদার, লম্পঝম্পের সীমা রইল না। ওপর থেকে এসে চেঁচিয়ে গালাগালি করে পাড়ামাত করল। জ্যাঠাইমা বললেন, জানিস তো বাপু, ওর রাগ বেশি, কেনই বা কথাটা শুনলি না? বলতে না বলতেই ঘর থেকে বেরিয়ে এলো সুলেখা। স্কুলে যাচ্ছিল, এক রাশি বই ছিল বগলে। বোর্ড বাঁধানো শক্ত ইংরেজি বইটা সে তৎক্ষণাৎ তাক করে ছুঁড়ে মারল ওপর দিকে। শিক ছাড়া জানালায় অর্ধেক দেহ বার করা হারানের ঠিক বুকের মাঝখানটাতে গিয়ে লাগলো সেই আঘাত। বইটা আবার ফিরে এলো নিচে। কুড়িয়ে নিতে নিতে সুলেখা বলল, ফের আর একটা কথা যদি বলবে আমার মাকে, বটি দিয়ে কুপিয়ে 2 টুকরো করে ফেলবো। ওরে বাপরে মারে, কি ডাকাত মেয়ে রে বলে আর্তনাদ করে উঠলেন জ্যাঠাইমা। স্কুলে যাওয়া স্থগিত রেখে 2 চোখ ভরা আগুন নিয়ে থমকে শক্ত হয়ে ঘুরে দাঁড়ালো সুলেখা। লাফিয়ে নেমে এসেছিল হারান, থেমে গেল সেদিকে তাকিয়ে। পা থেকে মাথার চুল পর্যন্ত একটা দুর্দান্ত প্রতিবাদের প্রতিমূর্তি, উদ্যত দণ্ড। একটা কথা আর সেদিন বলল না কেউ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।